আমরা জানি যে এটা আসলে খেলা তৃণমূল এবং বিজেপির আরএসএস এর তৈরি করা চিত্রনাট্য হচ্ছে এসআইআর। মানুষকে বিভাজিত করে যে রাজনীতি, মানুষকে বিভাজনের রাজনীতি, সেটার একটা নির্দিষ্ট ভাবে স্থায়ী রূপ দিতে গেলে একটা ডেমোগ্রাফিক পরিবর্তনের প্রয়োজন। যদি ঘোষণা করে দেন ভোট, নির্বাচন কমিশন বুঝতে হবে এটা বাংলার বিরুদ্ধে নির্বাচন কমিশনের একটা জেহাদ। 5 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে এসআইআর এর। সেখানে প্রায় 60 লক্ষ মানুষের বেশি নাম বিচারাধীন, প্রায় 53 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই যে বিচারাধীন যে নামগুলো, এদের কি কোনো বিচার পাওয়া যাবে বলে মনে হয়? বিচার পাওয়ার দাবিতে আমরা বামপন্থীরা এবং আরো পরিষ্কার করে বলতে গেলে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, প্রথম থেকে একটা কথা হচ্ছে না, সিপিএম এসআইআর নিয়ে এত চুপ কেন, একটা সমালোচনা চলছিল। আমরা চুপ ছিলাম না, আমরা প্রথম দিন থেকেই এসআইআর এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আমরা এই কারণেই খানিকটা সতর্ক বিষয়টা সম্পর্কে, যে আমরা জানি যে এটা আসলে খেলা তৃণমূল এবং বিজেপির আরএসএস এর তৈরি করা চিত্রনাট্য হচ্ছে এসআইআর। এইভাবে এসআইআরটা তো আর চিত্রনাট্য না, এসআইআর একটা আইনে থাকা একটা প্রভিশন, এবং সেটা হয়েছে এর আগে। আকপক্ষীয় টের পায়নি যখন এসআইআর হয়েছে 2002 সালে। কিন্তু এবারে হঠাৎ এই চিত্রনাট্যটা এইভাবে লেখার কারণটা কি? তার কারণ হচ্ছে 2019 সালে আপনাদের মনে আছে যে নাগরিকত্ব সংশোধনী বিল তখন আনা হয়েছিল, এবং আপনাদের মনে আছে সেই নাগরিকত্ব সংশোধনী বিল যখন আইন হিসেবে পাশ হয়েছিল, সারা দেশে বিরাট প্রতিবাদ হয়েছিল, বিরাট। দিল্লির শাহিনবাগে মানুষ বসেছিলেন, তারা দিনের পর দিন তারা রাস্তা দখল করে রাস্তার উপরে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছিলেন। এবং ওই নাগরিকত্ব সংশোধনী আইন যখন এসেছিল তখনই অমিত শাহ মোদিরা বুঝে গিয়েছিলেন যে এই করে খুব একটা কিছু করতে তারা পারবেন না। নাগরিকত্ব সংশোধনী আইনের যে সংশোধনীর উদ্দেশ্য সেটাও কিন্তু বাংলা কেন্দ্রিকই ছিল, যার জন্য আপনি দেখবেন যে দেশগুলোর নাম ছিল হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। এই সব দেশগুলোর যারা সংখ্যালঘু মানুষ তাদের কথা বলা হয়েছে। কিন্তু এই সমস্ত দেশগুলিতে যারা আহ অন্য ধর্মের মানুষ আছেন তাদেরকে এক্সক্লুড করা হয়েছে। যেমন দেখবেন নেপালের সংখ্যালঘুর কথা বলা নেই, কিন্তু বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে বলা আছে। এখন এই সংখ্যাগুরু সংখ্যালঘু মানুষকে বিভাজিত করে যে রাজনীতি, মানুষকে বিভাজনের রাজনীতি, সেটার একটা নির্দিষ্ট ভাবে স্থায়ী রূপ দিতে গেলে একটা ডেমোগ্রাফিক পরিবর্তনের প্রয়োজন। আরএসএস এর এটা দীর্ঘদিনের পরিকল্পনা। তারা এই পরিকল্পনা পশ্চিমবাংলার ক্ষেত্রে পারছিলেন না, তার কারণ পশ্চিমবাংলায় বামপন্থী আন্দোলন, বামপন্থী সংস্কৃতি, রাজনীতি এবং পলিটিক্যাল লেফটের দ্বারা ক্ষমতা দীর্ঘ 34 বছর এখানে থাকা, এবং একটা বিকল্প পন্থায় সরকার চালানোর চেষ্টা করা। এর ফলে আরএসএস এর যে কর্মসূচি সেটা তারা সেইভাবে আহ এখানে তারা পূর্ণতা দিতে পারেননি। এই জায়গাটা থেকে সমস্যা যেটা শুরু হলো, তারা তখন এটা রাস্তা খুঁজছিলেন কিভাবে করা যায়। আপনাদের মনে আছে যে 2014-র কথা বলছিলাম, নরেন্দ্র মোদী এখানে যখন বক্তৃতা করতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে দিদি, আপনি এই অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর কথা বলছেন, রক্ষা করার কথা বলছেন, অথচ আপনি 2005 সালে লোকসভাতেই দাবি তুলেছিলেন, আমরা তো আপনার দাবি করছি। মুশকিলটা হচ্ছে আরএসএস জানতো যে এই পশ্চিমবাংলার বুকে বামপন্থী রাজনীতিকে ভাঙতে গেলে একটা মুখোশ পরিহিত আরএসএস লাগবে। সেই কাজটা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, যার ফলে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে, নির্বাচন আসবে, 60 লক্ষ মানুষ ভোট দেবেন কি দেবেন না, 52 লক্ষ তো কেটেই গেছে। তার মানে হরে ধরে এটা সংখ্যাটা দাঁড়িয়ে গেল হচ্ছে কত, প্রায় 1,20,00,000। আর 1,50,00,000 বলে লাফাচ্ছিল শুভেন্দু। 1,20,00,000 হ্যাঁ, 1,20,00,000 মানুষ বাদ গেলেন, তার মধ্যে কে রোহিঙ্গা সেটা বাঁচতে হবে। আর দ্বিতীয়ত একটাই দাবি করতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই অ্যাডজুডিকেশন শেষ না হয়ে প্রকৃত ভোটার লিস্ট বেরোবে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি ঘোষণা করে দেন ভোট, নির্বাচন কমিশন বুঝতে হবে এটা বাংলার বিরুদ্ধে নির্বাচন কমিশনের একটা জেহাদ। তাহলে এই বাংলা বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আমরা আশা করব, আমরা নেতৃত্ব দেব। আমরা চাইবো যে অন্যান্য রাজনৈতিক দলও যারা বিজেপির বিরুদ্ধে, তারা
বা নির্বাচন কমিশনের এই কাজের বিরুদ্ধে তারা সবাই থাকবেন। জল আর দুধ আলাদা হয়ে যাবে, মানুষ বুঝতে পারবেন কারা নির্বাচনের জন্য এইটাকে প্রচার করেছেন আর কারা প্রকৃত অর্থেই 1,20,00,000 মানুষের পাশে থাকবেন, এটা ক্লিয়ার হয়ে যায়। নির্বাচনী অবস্থান মঞ্চ তো আমরা দেখেই নিয়েছি, খুলে গেছে, উঠে গেছে, তারপরেই আবার এইসব হচ্ছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।